Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। শুরুটা অবশ্যই বিপিএল দিয়ে হবে এবং সেক্ষেত্রে বিপিএলে খুব ফরচুনেট কোনো কিছু নাই, একটু আনফরচুনেট ঘটনাই ঘটেছে। চট্টগ্রাম পর্ব শুরুর আগে বিপিএলে ঘটেছে এক তুঘলকি কাণ্ড। পারিশ্রমিক না পেয়ে এবার প্র্যাকটিস বয়কট করেছে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। আসরে 2 রাউন্ড সম্পন্ন হলেও এখন পর্যন্ত নিজেদের পারিশ্রমিক বুঝে পাননি বিজয় তাসকিনরা। বাউন্স করেছে মালিক পক্ষের দেয়া চেক। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের সেন্টার উইকেটের নেট প্রস্তুত দুর্বার রাজশাহীর জন্য, কিন্তু রাজশাহী এই প্র্যাকটিসটা ক্যান্সেল করেছে, কারণ তাদের ক্রিকেটাররা একটা টাকাও পাননি। টুর্নামেন্টের আগে অর্ধেক, বাকি অর্ধেকের অর্ধেক টাকা দেওয়ার কথা টুর্নামেন্টের মাঝে, এটাই বিপিএলের প্লেয়ার্স পেমেন্ট নিয়ম। কিন্তু 6 ম্যাচ হয়ে গেছে, ঢাকার পর সিলেট পর্ব শেষ, এখনও তাসকিনদের ব্যাংক অ্যাকাউন্ট মাঠের মতোই ফাঁকা। রাজশাহী ম্যানেজমেন্টের টাকা দেওয়ার কথা ছিল 14 জানুয়ারি, সেখানে 14 তারিখ রাতে টিম থেকে জানানো হয় টাকা দেয়া হবে দিন দুয়েক পরে। তাতেই বেঁকে বসেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। ক্রিকেটারদের সাফ কথা, টাকা না পেলে তারা অনুশীলন করবেন না। শুধু তাই না, টাকা না পাওয়ায় সিলেট পর্বে একটা ম্যাচে মাঠেও নামতে চায়নি রাজশাহীর ক্রিকেটাররা। পরে অনুরোধে বরফ গলে আশ্বাস পেয়ে তারা ম্যাচ খেলেন। এমনকি সিলেটে একটা চেকও দেয়া হয়, সেই চেক বাউন্স করে। ব্যাপারটা সম্পর্কে জানতে যমুনা টেলিভিশন যোগাযোগ করে দলটার ম্যানেজার মেহরাব হোসেন অপির সঙ্গে। আপনাদের তো আজকে প্র্যাকটিসটা ক্যান্সেল করা হয়েছে না? আচ্ছা, আমি যতটুকু জানতে পেরেছি প্লেয়াররা নাকি আসলে প্র্যাকটিস করতে চান নাই, কারণ তারা এখনো কোনো টাকা পান নাই। এটা আপনি কি বলছেন? আমি জানতে পারছি আপনাদের টিম থেকেই। আমাদের টিম থেকে আপনি যদি নাম বলতে পারেন তাহলে আমি তোর সাথে কথা বলি। রাজশাহী ম্যানেজার কল ব্যাক করার কথা বললেও সেই ফোন আর আসেনি। যেভাবে প্লেয়ারদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাও ঢোকেনি। আর টুর্নামেন্টের শুরু থেকেই তো রাজশাহী প্রশ্নবিদ্ধ, মানহীন ক্রিকেটারের ছড়াছড়ি, আর এখন সেখানে যোগ হলো প্লেয়ার্স পেমেন্ট ইস্যু। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম। ওই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগলো আমার কাছে। পিয়াল যেভাবে বললেন যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাও ঢুকে নেই, মাঠে খেলোয়াড়ও ঢুকে নেই প্র্যাকটিসের জন্য, সব কিছু এই মুহূর্তে একটা অস্থিরতার জন্ম তো দিয়েছে। চট্টগ্রামে বিপিএল ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পারিশ্রমিক ইস্যুতে ম্যাচ না খেলার মতো সিদ্ধান্তও নিতে যাচ্ছে রাজশাহীর ক্রিকেটাররা। সেখানে আছেন আমাদের সহকর্মী আফনান পিয়াল, সরাসরি চলে যাচ্ছে সেখানে। পিয়াল, রাজশাহীর ক্রিকেটাররা কি ম্যাচ বয়কটের দিকেই যাচ্ছে? অবস্থাটা কি দেখছেন? আমি যতদূর জানি যে একটা মিটিংও ঠিক এই মুহূর্তে চলার কথা, আমরা যতক্ষণে শোতে যুক্ত হয়েছি। আপনার কাছে আপডেট কি আছে? থ্যাংক ইউ সামি। এই মুহূর্তে আমি আছি টিম হোটেলে, যেখানটায় রাজশাহী, দুর্বার রাজশাহী তারা অবস্থান করছে, এবং প্রায় 1.5 ঘন্টা আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি কিন্তু এই হোটেলে এসে পৌঁছেছেন, এবং তিনি, আমি যতদূর জানতে পেরেছি, তিনি এই মুহূর্তে দুর্বার রাজশাহীর সঙ্গে মিটিং করছেন, দুর্বার রাজশাহীর টিম ম্যানেজমেন্টের সঙ্গে। এবং আমি যতটুকু জানতে পেরেছি সেখানে আসলে সব ক্রিকেটার সেই মিটিংয়ে নেই, অর্থাৎ টিম ম্যানেজমেন্ট, মালিক পক্ষ, তাদের সঙ্গে কথা বলার একটা চেষ্টা জনাব ফারুক আহমেদ করছেন, যাতে করে এই যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেই সমস্যাটার সমাধান করা যায়। আপনি যেটা বললেন ম্যাচ বয়কট, আমি যতটুকু জানতে পেরেছি ক্রিকেটাররা সেদিকে আগাবেন যদি আগামীকাল কিংবা আজকের মধ্যে তারা কোনো ধরনের নিশ্চয়তা না পান। এবং এই নিশ্চয়তাটা যে শুধুমাত্র মুখের হবে সেটা না, তারা চান যে তাদের ব্যাংকে টাকা ঢুকুক, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা নিশ্চিত হয়ে তারা সেটা চেক করেই পরবর্তীতে তারা ম্যাচটা খেলবেন, যে ম্যাচটা আগামী পরশু। অর্থাৎ তারা একদম বদ্ধপরিকর যে 6টা ম্যাচ তারা বিনা পারিশ্রমিকে খেলেছেন, 7ম ম্যাচটা তারা বিনা পারিশ্রমিকে খেলতে চান না। তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তারপর তারা মাঠে নামবেন। সেটা বিসিবি থেকে তাদেরকে দেয়া হোক কিংবা টিম ম্যানেজমেন্ট থেকে দেওয়া হোক, সেটা তাদের আসলে দেখার ব্যাপার না। এবং তারা এটাও আমাদেরকে নিশ্চিত করেছেন যে যদি তাদেরকে এই টাকাটা দেওয়া না হয় আজকের মধ্যে কিংবা কালকের মধ্যে, তারা আগামীকালকে একটা প্রেস কনফারেন্সও ডাকতে পারেন, সেখানটা এসে তারা তাদের ক্ষোভ ব্যক্ত করবেন। তো এর বাইরে যে ব্যাপার যদি বলি আপনাকে, যে চট্টগ্রামে কিন্তু আসলে প্রতিবারই বিপিএল এর সময় বিভিন্ন ধরনের ঝামেলা বা ঝঞ্ঝাট লেগেই থাকে। এইবার এই ঝামেলাটাও হয়েছে, এবং
এবং এই যে এই ঝামেলাটা আসলে দ্রুত সমাধান হবে এই ব্যাপারটাও আমি আপনাকে নিশ্চিত করতে পারছি না, কারণ যতটুকু আমরা জানতে পেরেছি বিভিন্ন আনঅফিসিয়াল সূত্রের মাধ্যমে শুধুমাত্রই যে দুর্বার রাজশাহী না, আরও 2টা থেকে 3টা দলের ক্রিকেটারদের পেমেন্টও বাকি। তবে তাদের ক্রিকেটারদের মধ্যেই অসন্তোষের জায়গাটা নাই, যেটা দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের মধ্যে আছে, এবং তাদের থাকার একটা কারণও আছে। আমি যদি বলি বাকি দলগুলো কিন্তু তাদের ড্রেস ঠিকঠাক পেয়েছে, তাদের কিট ব্যাগ ঠিকঠাক পেয়েছে, কিংবা প্লেয়ার্স পেমেন্ট বাদেও আনুষঙ্গিক যেসব ব্যাপারগুলো থাকে সেগুলোও তারা ঠিকঠাক পেয়েছে। কিন্তু দুর্বার রাজশাহীর ক্ষেত্রে যেটা দেখা গেছে, আমাদের সহকর্মী হাসিনুর রহমান একটা রিপোর্ট করেছিলেন যে দুর্বার রাজশাহীর প্লেয়ারদের কিট ব্যাগ নেই, প্লেয়ারদের একটা যে স্কুল ব্যাগ যেটাকে বলি আমরা, ওই স্কুল ব্যাগ নেই, তারা আসলে তাদের নিজস্ব ব্যাগ দিয়ে কাজ চালাচ্ছেন। ইনফ্যাক্ট দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা টিএডিও পাননি, অর্থাৎ তারা যে ট্রাভেল করবেন এদিকে সেদিকে, সেই ট্রাভেল অ্যালাউন্স তারা পাননি, তারা ডেইলি অ্যালাউন্সও পাচ্ছেন না, নিজেদের টাকায় তারা খাচ্ছেন, এটা আমি নিশ্চিত হয়ে বলছি। সো সব কিছু মিলিয়ে দুর্বার রাজশাহী একটা উদাহরণ সেট করলো, কিন্তু এই উদাহরণটা কোনো ক্ষেত্রেই পজিটিভ একটা উদাহরণ হলো না। সামি, পিয়াল, যেমনটা শোনা যাচ্ছে যে প্লেয়াররা পারিশ্রমিকের কিছু অংশ ডিমান্ড করেছেন ব্যাংক অ্যাকাউন্টে হিট করার জন্য। আগামীকাল কর্মদিবস, ব্যাংকিং আওয়ারটাও খোলা থাকবে, সবকিছু মিলিয়ে এরকম কোনো আশ্বাসের গল্প কি এখন পর্যন্ত শুনতে পেয়েছেন কিনা যে রাজশাহীর প্লেয়ারদেরকে আগামীকালকের মধ্যে কিছু একটা পেমেন্ট বা অ্যালাওয়েন্স সেক্ষেত্রে দেয়া হবে? এরকম কোনো অফিসিয়াল বা আনঅফিসিয়াল সোর্স থেকে কোনো কিছু আপনার কাছে এসেছে কিনা? আমি যেটা জানতে পেরেছি যে টিম ম্যানেজমেন্ট থেকে বিসিবি সভাপতিকে বলা হয়েছে যে ক্রিকেটারদের 25% টাকা তারা আগামীকালকে দিয়ে দিবে। কিন্তু বিপিএল এর প্লেয়ার্স পেমেন্টের নিয়ম বলে টুর্নামেন্টের আগে আপনাকে অর্ধেক অর্থাৎ 50% টাকা দিতে হবে, এবং পুরো টাকার 75% অর্থাৎ 50-এর পর যে 50 বাকি থাকে সেখান থেকে 25% টুর্নামেন্টের মধ্যে দিতে হয়। অর্থাৎ কালকে যদি 25% টাকা দেয়ও, তারপরও ওই যে 50% টাকা, শুরুতে যে 50% টাকা, সেটা কিন্তু দুর্বার রাজশাহী পাবে না, দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা পাবে না। অর্থাৎ কোনো না কোনোভাবে একটু আশ্বাস দেওয়ার চেষ্টা করা হলেও দুর্বার রাজশাহী থেকে সেই আশ্বাসটাও যে প্রপার একটা আশ্বাস হবে ক্রিকেটারদের জন্য এমনটাও না, ক্রিকেটাররাও যে আশ্বস্ত হবেন সেই গ্যারান্টিও তারা দিতে পারছেন না। পিয়াল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী আফনান পিয়াল এতক্ষণ যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। 2 দিন বিরতির পর কাল থেকে শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম ম্যাচে টেবিলের তলানির দল ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল। অপর ম্যাচে চিটাগং কিংস লড়বে খুলনা টাইগার্সের বিপক্ষে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর 1:30টায় অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ, যেখানে টেবিলের 3-এ থাকা ফরচুন বরিশালের প্রতিপক্ষ আসরে একমাত্র জয় পাওয়া ঢাকা ক্যাপিটালস। টানা 6 হারের পর রাজশাহীর বিপক্ষে রেকর্ড জয়ে সিলেট পর্ব শেষ করে লিটন তানজিদরা। বিপরীতে 5 ম্যাচে 3 জয়ের বিপরীতে 2 হারে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ তামিম ইকবালের দল। সন্ধ্যা 6:30টায় ঘরের মাঠ খুলনা টাইগার্স আতিথ্য দেবে টেবিলের 2-এ থাকা চিটাগাং কিংস। টানা 3 জয়ে দারুণ ছন্দে রয়েছে চট্টলার দলটি। আসরে তাদের একমাত্র হার খুলনার বিপক্ষে। এবার ঘরের মাঠে প্রতিশোধের মিশন শামীম ইমনদের সামনে। বিপরীতে 5 ম্যাচে 2 জয়, টেবিলের 4-এ খুলনা টাইগার্স। মাঠের বাইরের নানা আয়োজন দিয়ে শুরু হয়েছিল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ, কিন্তু 22 গজের বাইরে যতখানি বর্ণিল, মাঠে যেন ততখানি মলিন বিপিএল। রান বন্যা হলেও ছোট বাউন্ডারি যেমন সমালোচনা কুড়াচ্ছে, তেমনি ক্রিকেটারদের মান নিয়েও আছে নানা প্রশ্ন। বদলের গল্প বলা হলেও মানের দিক থেকে বিপিএল একটু কি আগালো? থিম সং, জমকালোভাবে মাস্কট উন্মোচন, পাকিস্তানি শিল্পী এনে হয়েছে মিউজিক ফেস্ট, ছোট বাউন্ডারি বানিয়ে দেখানো হয়েছে রান বন্যাও। কিন্তু প্রশ্ন জেগেছে, কাজের কাজ কিচ্ছু কি হলো? বদলের গল্প বলা হলেও মানের দিক থেকে বিপিএল কি একটুও আগালো, নাকি সবকিছুই চোখের বালি? অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে টপ ক্লাস বিদেশি ক্রিকেটারের ছড়াছড়ি, বিপিএল খেলছেন মানহীন ক্রিকেটাররা। নিজ দেশের জাতীয় দলে জায়গা হয় না তো বটেই, ডেবিউ হয়নি এমন ক্রিকেটারেরও অভাব নেই এখানে। হেলস, রয়, শাহিনদের মতো বড় তারকা বলতে যারা আছেন, তারাও কয়েক ম্যাচ খেলে কেউ বাড়ির পথে তো কেউ গেছেন অন্য লিগে। আগে যেরকম ছিল যে প্রত্যেকটা টিমের স্ট্রেংথ মোটামুটি কাছাকাছি, এবং বিদেশি যে রিক্রুটগুলো ছিল এগুলো মোটামুটি সমমানের ছিল।
এখন আমার কাছে মনে হচ্ছে যে দু একটা টিম ছাড়া ফরেন রিক্রুটটা আসলে ওইভাবে না। বিপিএলটা করা শুধু যে জয় পরাজয় সেটা ব্যাপার না, এখানে আমাদের ডোমেস্টিকে আমাদের লোকাল প্লেয়াররা যেন ভালো চ্যালেঞ্জ ফেস করতে পারে এবং তাহলে না আসলে স্ট্যান্ডার্ডটা বাড়বে। লোকাল ক্রিকেটারদের পারফরমেন্সই সিলেট পর্ব পর্যন্ত এই টুর্নামেন্টের সবচেয়ে বড় প্রাপ্তি, কিন্তু সেখানেও যেন সর্ষের ভেতর ভূত লুকিয়ে। ভালো মানের বোলাররা যেখানে ঠিকই ভালো করছেন, মানহীন বোলারদের বলে 4 ছক্কার বন্যা বইয়ে দিয়ে লাভের লাভ কতখানি হচ্ছে। বড় বড় ক্রিকেটারদের ড্রেসিং রুমে পাবেন তরুণরা শিখবেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই আবেদনও তো পূরণ হচ্ছে না। আপনি যখন হ্যারিস রোফরে খেলবেন বা শাহিন শাহ আফ্রিদি খেলবেন বা নাহিদ রানারে খেলছেন বা মুস্তাফিজরে খেলছেন, আপনি যখন তার এগেনস্টে সাকসেস হবেন অ্যাজ এ ব্যাটার, তখন আপনার আসলে কনফিডেন্সটা বাড়তে থাকবে এবং আপনি যখন ওরকম প্লেয়ার না ওই প্লেয়ার এগেনস্টে যখন রান করবেন, তখন কিন্তু আপনার ওই যে কনফিডেন্সটা ইন্টারন্যাশনালি প্লেয়ারদের ফেস করলেই না আপনি আসলে আপনার মধ্যে ওই কনফিডেন্সটা আসলে আসতে থাকবে যে না আসলে আমি ক্যাপাবল। আগে বিপিএলকে বলা হতো দ্বিতীয় সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, তবে টানা ব্যর্থতা বাংলাদেশ প্রিমিয়ার লিগকে বানিয়েছে নিচের দিক থেকে সেরাদের একটা। বারবার বদলের কথা শোনানো হলেও দিন শেষে সেই পুরনো ক্লিশে গল্প। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। স্পোর্টস লাইভ দেখছেন আপনারা। ভুল বোঝাবুঝি থেকেই নারীদের ওয়েন্ডিজ সফরে ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের 2 কর্মকর্তাকে রাখা হয়, দাবি ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদের। আসন্ন উইন্ডিজ সিরিজে এনএসসির কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ জোবায়েদের নাম তালিকায় আসায় শুরু হয় সমালোচনা। বাতিল করা হয়েছে এই 2 জনের সফর। এর আগেও বিসিবির খরচে টি-20 বিশ্বকাপে খেলা দেখতে গিয়েছিলেন ক্রীড়া মন্ত্রণালয় এবং পরিষদের একাধিক কর্মকর্তা। বাংলাদেশ নারী দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন করে কর্মকর্তা যাওয়ার সরকারি আদেশ জারি হয়েছিল। এনএসসির ডকুমেন্টেশন কাম লিয়াজো অফিসার রুহুল আমিন এবং ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ জোবায়েদের নাম তালিকায় আসার পর শুরু হয় সমালোচনার। তবে এই ইস্যু সামনে আসতেই বাতিল করা হয় ওই 2 কর্মকর্তার বিদেশ সফর। দুজনকে বাদ দিয়ে নারীদের ক্যারিবীয় সফরের দলের সদস্য সংখ্যা এখন 28। ভুল বোঝাবুঝি থেকেই এমন হয়েছে দাবি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। জাতীয় মহিলা ক্রিকেট দল টি-20 ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য যাচ্ছে, সেখানে 2 জন কর্মকর্তা একটা ইনফরমেশন গ্যাপ ছিল, এটা আমরা দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে এটা আবার বাতিল করা হয়েছে। মাঝে মাঝে এরকম কাজ করতে গিয়ে যেটা সাধারণত মিসকমিউনিকেশন হয়, সেটাকে আমরা মাননীয় উপদেষ্টার নজরে আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে অবহিত করেছেন। এই 2টা বিষয়ে আমরা সঙ্গে সঙ্গে এগুলোকে বাতিল করেছি এবং ইতিমধ্যে আপনি জানেন যে আমাদের প্যারা অলিম্পিকে এরকম একটা ঘটনা ঘটেছিল, আমাদের উপদেষ্টা মহোদয় সঙ্গে সঙ্গে অবহিত হয়েই আমরা সেটা কিন্তু বাদ করা হয়েছিল। সবচেয়ে অবাক করা বিষয়, নারী দলের সফরে এই 2 কর্মকর্তার সমস্ত ব্যয়ভার বহন করবে বিসিবি, এমন মর্মে জারি করা হয় আদেশ। শুধু খেলা উপভোগের জন্য কেন এই 2 কর্মকর্তার পেছনে বিসিবির অর্থ ব্যয়ের সিদ্ধান্ত, তা নিয়ে ওঠে প্রশ্ন। আমাদের যে বোর্ডের যে টাকা, এই টাকাটাকে যদি দেশের অর্থ, দেশের একটা সম্পদ যদি কেউ না মনে করে, তাহলে এই ধরনের সিদ্ধান্ত নেয়। তা আমি আশা করব যে আননেসেসারি কেউ যাতে টিমের সাথে না যায়। এটা প্রস্তাবিত হয়ে গেছে পুরো, আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাটাকে খুব খাটো করে ফেলছে। আপনি দেখেন, আপনি যাদের ক্রিকেট ব্যাকগ্রাউন্ড নাই, যারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত নন এবং যারা আপনি নারী ক্রিকেটের সাথে কোনোভাবেই অন্তর্ভুক্ত নয় বা কোনো সম্পৃক্তায়ন নয়, তারা কেন যাবে? বিষয়টা সত্যি খুব দুঃখজনক যে আমরা এখন এসে এই সফরের জন্য আমি সরকারকে তুষ্ট করার জন্য সরকারি 2 জন লোককে কেন দলের সফর সঙ্গী হিসাবে পাঠাবো। শুধু এবারই নয়, এর আগে বিসিবির খরচে সবশেষ নারী টি-20 বিশ্বকাপ উপভোগ করতে গিয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একাধিক কর্মকর্তা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। সুপার ওভারে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। গত আসরে রানার্স আপকে 2 রানে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে পা রাখতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। কুয়ালালামপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 113 রান করে ইংল্যান্ড। জবাবে 19 ওভার 5 বলে সবকটি উইকেট
হারিয়ে 113 রানেই থামে বাংলাদেশ। ফলে খেলা গড়ায় সুপার ওভারে 11 রান তোলে বাংলাদেশ, যেখানে বড় অবদান সাদিয়া আক্তারের। তিনি 3 বলে 1 ছক্কায় অপরাজিত 8 রানের ইনিংস খেলেন। জবাবে হাবিবার প্রথম 5 বল থেকে ইংলিশ মেয়েরা সংগ্রহ করে 9 রান। শেষ বলে ইংল্যান্ডের দরকার ছিল 4 রান, তবে 2 রানের বেশি নিতে পারেননি প্রিশা তানাওয়ালা। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের এবারের আসর মাঠে গড়াবে 18 জানুয়ারি থেকে। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে স্পেনের মাদ্রিদে জড়ো হয়েছেন শত শত নগরবাসী। ফিলিস্তিনের পতাকা এবং প্লেকার্ড হাতে তারা হাজির হয়েছেন মুভেন্টার এরিয়ায়, যেখানে লেখা ছিল বন্ধ হোক গণহত্যা। মূলত ইসরায়েলের দল মাকাবি তেল আবিবের সঙ্গে রিয়াল মাদ্রিদের ম্যাচ আয়োজনে তীব্র নিন্দা জানান শহরবাসী। এক পর্যায়ে সবাই মিলে দেখান লাল কার্ড। ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরায়েলের বিপক্ষে কথা বলার পাশাপাশি প্রতিবাদ করছেন বিশ্বের নানা প্রান্তের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অমানবিক এই হত্যাযজ্ঞ চালানোর প্রতিবাদে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে এবার মাদ্রিদের রাস্তায় নেমেছেন স্প্যানিশরা, যেখানে সবার মুখে মুখে ছিল গণহত্যা বন্ধ হোক। মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদের বাস্কেটবল টিমের খেলা ছিল মাকাবি তেল আবিব দলের বিপক্ষে, যে দলটি মূলত ইসরায়েলের। ম্যাচ শুরুর আগেই মুভি স্টার অ্যারেনায় জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। তাদের মতে খেলাধুলার মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি দমিয়ে রাখতে চায় ইসরায়েল। ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, আর তাদের বিপক্ষে ম্যাচ আয়োজন করা ভণ্ডামি। তারা আমাদের দেশের মাটিতে এসে খেলবে, এটা লজ্জাজনক। রাশিয়ার কোনো দলকে আমাদের দেশে আমন্ত্রণ জানাই না, ও তাদের বিপক্ষে আমরা খেলিও না। তাহলে ইসরায়েলের সময় নিয়ম উল্টো কেন? স্পেন অনেক আগেই ফিলিস্তিনকে নিজেদের সমর্থন দিয়েছে। দেশটির রাজধানীতে ইউরোলিগের এমন আয়োজনে ক্ষুব্ধ নগরবাসী। এক পর্যায়ে পুলিশের সামনেই রিয়াল মাদ্রিদ দলকে লাল কার্ড দেখান শত শত মাদ্রিদবাসী, যেখানে অনেকেই প্ল্যাকার্ডে লিখেছিল বয়কট ইসরায়েল। আমি আশা করছি আমাদের এই বিক্ষোভে কিছুটা হলেও টনক নড়বে। যুদ্ধবিরতি সহ আরও অনেক কথা জাতিসংঘের কাছ থেকে আমরা শুনেছি। আমি চাই সবকিছু দ্রুত ঠিক হয়ে যাক। ফিলিস্তিনিরা অনেক সহ্য করেছে, তারা এখন ক্লান্ত। শান্তি ও স্বাধীনতা তাদের প্রাপ্য। এরই মধ্যে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি আর জিম্মিদের মুক্তির বিষয়ে কাতারের দোহায় আলোচনা এগিয়েছে অনেক দূর। এর আগে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে গাজায়, তার রেশ থেকে যাবে অনেক দিন। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।